বিচ্ছিন্ন কিছু ঘটনা, সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হয় ভোট গ্রহণ। অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে ৩টি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। বিভিন্ন স্থানে ৩৪টি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত ৩৭ জন। এতে বেশ কয়েকজনকে আটকও করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত শুভশ্রী রায়ের প্রতিবেদনে। ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে চলে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ। দুপুরে মাদারীপুর সদরের বালিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষ বাধে। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ হয়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। আমি বাইরে বের হয়েছি, তারপর বোম আমার পায়ে লাগছে, বোম মারছে, গুলি লাগছে, মিল্টন মোল্লা মারছে, দুইজনের পায়ে লাগছে, দুইজনের হাতে লাগছে, মহিলার লাগছে, আমার ভাই মাথা ফাট গেছে। নরসিংদীর কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দখল নিয়ে সংঘর্ষ বাধে দুপক্ষের। এতে উভয় পক্ষের আহত হন অন্তত 10 জন। সুনামগঞ্জের সাল্লায় ভোট চাওয়াকে কেন্দ্র করে 24 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে চলে সংঘর্ষ। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একটি কেন্দ্রের কাছে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। বগুড়ায় গাবতলী উপজেলায় জোরপূর্বক ব্যালট ছিনিয়ে নিয়ে ভোট দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এর দায়ে দুই প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, উপজেলা নির্বাচন নিয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে একটা তোড়জোড় চলছে। এই নির্বাচনটি আওয়ামী লীগের যে দামি নির্বাচন হয়ে গেল এবং সেই দামি নির্বাচনের পর যে একটা সরকার গঠন হয়েছে, যাকে কিনা বিএনপির লোকজন দামি সরকার বলছে, এবং এই দামি সরকার গঠিত হওয়ার পেছনে দেশি এবং বিদেশি যে চক্রটা ছিল, সেই চক্রের প্রায় সবাই বিএনপির বন্ধু সেজে বিএনপির কাছাকাছি এসে বিএনপিকে জাতীয় পার্টির মতো করে এই দামি নির্বাচনে ঢুকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। এবং এই দামি গ্রুপ, তারা হয়তো কেউ রাষ্ট্রদূত, কেউ হয়তো ব্যবসায়ী, তাদের একটা বিরাট সিন্ডিকেট বিএনপির বন্ধু সেজে পুরো 2023 সন পর্যন্ত বিএনপিকে এমনভাবে প্রলুব্ধ করেছে, প্রভাবিত করেছে, মোহগ্রস্ত করেছে, যাতে করে মনে হয় যে এদের মতো আপন আর কেউ নেই। ঠিক নবাব মুর্শিদ কুলি খানের পর যখন সরফরাজ খান ক্ষমতায় এলেন, অর্থাৎ মুর্শিদ কুলি খানের পর তার মেয়ের জামাতা সুজাউদ্দিনের পর মুর্শিদ কুলি খানের যে দৌহিত্র সরফরাজ খান ক্ষমতা এলেন এবং তাকে হত্যা করে, নির্মমভাবে হত্যা করে বাংলার সিংহাসনে এলেন আলীবর্দী খান। 1741 সন থেকে আলীবর্দীর জীবনে এক অভিশাপ নেমে এলো, সেটি হলো ঠগীদের অত্যাচার। ঠগী কারা ছিলেন? তারা মারাঠা রাজা ছিলেন এবং তার সৈন্যবাহিনী। তারা কি করলো, এই মুর্শিদ কুলি খানের যে নাতি সরফরাজ খান, তার আবার ছেলে, যিনি দ্বিতীয় মুর্শিদ কুলি খান রূপে এই বাংলা বিহার এই দুটো রাজ্য থেকে পালিয়ে গিয়ে উড়িষ্যাতে একটি স্বাধীন রাষ্ট্র তিনি কায়েম করলেন। তার যে বেঈমান বা তাদের পরিবারের যে বেঈমান যে সেনাপতি ছিল আলীবর্দী খান, যদিও তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে, রাজা হিসেবে, নবাব হিসেবে যথেষ্ট সফল ছিলেন, কিন্তু তার শুরুটা হয়েছিল বেঈমানি নিয়ে। তো
মুর্শিদ কুলি খানের এই বংশধরকে, দ্বিতীয় মুর্শিদ কুলি খানকে উড়িষ্যা থেকে তাড়িয়ে দিলেন হলো আলিবর্দী খান। তখন এই দ্বিতীয় মুর্শিদ কুলি খান তিনি গিয়ে মারাঠা রাজ যিনি রয়েছেন তার দরবারে রঘুনাথ, তিনি তার দরবারে হাজির হলেন এবং রঘুনাথের নির্দেশে মারাঠা সৈন্যরা এই বাংলাদেশে এসে আলিবর্দী খানের যে রাজত্ব, সেই রাজত্বে মোট 6 বার আক্রমণ চালায়। তো এই যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শুধু তাই নয়, তারা গেরিলা আক্রমণ চালাতো। সারা বাংলাদেশের কৃষকদের জীবন, ব্যবসায়ীদের জীবন তছনছ করে দিয়েছিল। তারা বিভিন্ন ভণ্ড সন্ন্যাসী সেজে, ভণ্ড অলিয়াল্লা সেজে তারা মানুষকে বিভ্রান্ত করত এবং তাদেরকে নিয়ে একেবারে খুন করে ফেলত। খুন করে তাদের সর্বস্ব লুটপাট করে নিয়ে নিজ দেশে চলে যেত। তো এদেরকে বলা হতো ঠগী। ঠগী মানে যারা মানুষকে ঠকায়। তো এখন রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে, রাজার অর্থ ব্যয় করে, রাজার অস্ত্র ব্যয় করে যারা জনগণের সঙ্গে প্রতারণা করে তাদেরকেই ঠগী বলা হয়। তো ইতিহাস দেখেন কি নির্মম, যে মুর্শিদ কুলি খানের সেই দৌহিত্র সরফরাজ খানের সঙ্গে যে নির্মম আচরণ করা হয়েছে, যে বেঈমানি করা হয়েছে, তার ঠিক বেশি দিন না, 1741 আর 1756, মাত্র 15 বছরের মাথায় সেই আলিবর্দী খানের যে নাতি সিরাজউদ্দৌলার সঙ্গে একই তার যে সেনাপতি মীর জাফর, তিনি সেই বিশ্বাসঘাতকতা করলেন। তা আমরা মীর জাফরের কথা বলি, নবাব সিরাজউদ্দৌলার কথা বলি, কিন্তু সরফরাজ খানের কথা বলি না বা আলিবর্দী খানের কথা বলি না। এর কারণ হলো ওই ঘটনার মাধ্যমে পুরো দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বটা ইংরেজদের হাতে চলে গিয়েছিল। এখন আমাদের বাংলাদেশের ভাগ্যাকাশে এভাবে বহুবার এরকম ঠগীদের কবলে আমরা পড়েছি। কখনো কখনো এই ঠগীদের মধ্যে কেউ কেউ হয়তো ভালো শাসন করেছেন, আবার কখনো কখনো এই ঠগীরা পুরো দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব দিল্লির কাছে বিক্রি করে দিয়েছেন। তো এই ঠগীদের নেতা ছিলেন ভাস্কর পণ্ডিত, মানে রঘুনাথ ছিলেন মারাঠা রাজ আর ভাস্কর পণ্ডিত ছিলেন তার সেনাপতি। তো এগুলো নিয়ে অনেক গল্প এবং কাহিনী রয়েছে। তো এইরকম ভাস্কর পণ্ডিত, রঘুনাথ, ঠগীদের একটা বিরাট গ্রুপ বিএনপিকে ঠকানোর জন্য তারা এই বিএনপি নেতাদেরকে জেলখানায়, তাদেরকে এই নির্বাচনে আনার জন্য যে চক্রান্ত করেছিল, এগুলো এখন প্রকাশিত হয়েছে। এই যে আমেরিকান রাষ্ট্রদূত, ব্রিটিশ রাষ্ট্রদূত, ইউরোপিয়ান রাষ্ট্রদূত যে বড় বড় কথা বলেছেন, মূলত দে আর দ্য এজেন্ট, ঠগী, ঠকবাজ। ভাস্কর পণ্ডিতের তারা এজেন্ট, সেই হিসাবে তারা মির্জা ফখরুলের উপর চাপ দিয়েছে, আমির খসরু মাহমুদ সাহেবের উপর চাপ দিয়েছে, মির্জা আব্বাসের উপর চাপ দিয়েছে, এরকম কথা এখন শোনা যাচ্ছে। কিন্তু বিএনপি সেই ফাঁদে পা না দিয়ে তার নিজস্ব জায়গার মধ্যে বা আদর্শের উপরে, বিশ্বাসের উপরে অটল থেকেছে এবং 18তে 14তে যে ভুল করেছে সেই ভুল 2024-এ তারা করেনি। এখন উপজেলা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনও এই ঠগীরা বিএনপিকে আনার জন্য নানা রকম ছলচাতুরি, নানা রকম প্রলোভন, নানা রকম প্রচার এবং প্রোপাগান্ডা তারা চালিয়ে যাচ্ছে। এবং একই সঙ্গে ছোট ছোট শাহজাহানুমুর তৈরি করার জন্য সারা বাংলাদেশে তারা সর্বশক্তি নিয়োগ করেছে এবং এ যাবৎকালে প্রায় 70-75 জন এরকম বেঈমান, মুনাফেক, বিশ্বাসঘাতক এই ঠগীরা পয়দা করতে পেরেছে, যারা এই উপজেলা নির্বাচনের ফাঁদে পা দিয়েছে, যাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তো এ যাবৎকালে অলমোস্ট যদি প্রায় 4000 প্রার্থী ধরেন, তার মধ্যে 70-75 জন বেঈমান, মুনাফেক, এটা কোনো সংখ্যাই নয়। ফলে মূল নির্বাচন যেটা হচ্ছে সেটা হলো সরকারি দল আওয়ামী লীগ, তাদের যে বিভিন্ন গ্রুপ, উপগ্রুপ রয়েছে, মামা গ্রুপ রয়েছে, ভাগনা গ্রুপ রয়েছে, ছেলে গ্রুপ রয়েছে, ভাবি গ্রুপ রয়েছে, দেবর গ্রুপ রয়েছে, নানা রকম
এবং এক একটা জনপদ এই নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো মৃত্যুকূপে পরিণত হয়েছে। যে বিভেদ সেই দামি নির্বাচনের সময় হয়েছে, যে মারামারি, যে কাটাকাটি, যে ক্রোধ, যে অশান্তি এবং যে শত্রুতা, এটি এই উপজেলা নির্বাচনের সময় এসে একেবারে বিস্ফোরিত হবার মতো উপক্রম দেখা দিয়েছে। অনেক ঘটনা ঘটছে যে আমরা পত্রিকায় দেখছি না, কিন্তু সামাজিক মাধ্যমে চলে আসছে। এবং যারা রাজনীতির সঙ্গে জড়িত তারা কম বেশি এই যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এটিকে আমাদের মির্জা আব্বাস সাহেব বলেছেন আওয়ামী লীগের কামড়া কামড়ি। আওয়ামী লীগ একে অপরকে কামড়াচ্ছে। এই কথাটা তিনি ভদ্রলোক মানুষ, ভদ্র ভাষায় বলেছেন, কিন্তু আঞ্চলিক ভাষায় কিন্তু এগুলো আরো বাজে শব্দ ব্যবহার করে, বিভিন্ন প্রাণীর নাম ব্যবহার করে তারপরে এই কথাগুলো বলা হয়। এবং যখন এরকম কোনো ঘটনা ঘটে মানুষ তামসা দেখে। যদি মানুষের মধ্যে হয়, যেমন ধরুন ভাই ভাইয়ে দ্বন্দ্ব সংঘাত হচ্ছে, বনে বনে হচ্ছে, পিতা পুত্রে হচ্ছে, তখন পাড়া প্রতিবেশীরা এগুলো প্রায়ই সমাধান করতে যায় না। এর কারণ হলো নিজেদের মধ্যে গন্ডগোল হলে ওখানে যদি কেউ সালিশ করতে যায় কিংবা ওখানে যদি কেউ সমঝোতা করতে যায়, আলটিমেটলি তার অনেক ক্ষতি হয়ে যায়, সে বিপদগ্রস্ত হয়ে পড়ে। ফলে যখন ভাতৃঘাতী প্রাসাদ ষড়যন্ত্র শুরু হয়ে যায়, তখন সেই প্রাসাদ ষড়যন্ত্রে সমূলে বিনাশ না হওয়া পর্যন্ত এই দ্বন্দ্ব এবং ফ্যাসাদে যারা জড়িত তাদেরকে কেউ নিবৃত্ত করতে পারে না। প্রাসাদ ষড়যন্ত্রে এটাই একটা সবচেয়ে ভয়াবহ দিক। এবং প্রাসাদ ষড়যন্ত্র তখনই হয় যখন ওই প্রাসাদের যারা বসবাসকারী তারা আশেপাশে কোনো প্রতিদ্বন্দ্বী রাখে না, নিজেরা খুব বড় হয়ে যায়, বড় মনে করে এবং সবাইকে শত্রু বানিয়ে ফেলে। এবং নিজেদের মধ্যে এইভাবে দ্বন্দ্ব সংঘাত করে করে অতীতে দাস বংশ শেষ হয়েছে, খিলজি বংশ শেষ হয়েছে, মুঘলরা শেষ হয়েছে, পালরা শেষ হয়েছে, সেনরা শেষ হয়েছে। এইভাবে প্রাসাদ ষড়যন্ত্র শেষ হয়েছে, বাইরের লোককে ডাকতে হয়নি। এখন এই যে আওয়ামী লীগের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে, এটি আলটিমেটলি প্রাসাদ ষড়যন্ত্রের মতোই ঘটনা ঘটে যাচ্ছে, একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। এবং এই বিষয়গুলো নিয়ে মানুষ কিভাবে ঠাট্টা এবং মশকরা করে এবং এই বিষয়গুলো আমরা কিভাবে কোন দৃষ্টিকোণ থেকে আমরা দেখি তার একটা উদাহরণ দেই। মানে সেটা হলো যখন আপনি বা আমরা যখন রাস্তায় চলি, যখন নিকৃষ্ট প্রাণী, সমাজে যারা নিকৃষ্ট প্রাণী, মানে আমাদের প্রকৃতির নিকৃষ্ট যারা প্রাণী, রাস্তায় তাদের স্বামী স্ত্রীর মধ্যে বা নারী পুরুষের মধ্যে, মানে পুরুষ প্রাণী এবং নারী প্রাণীটির মধ্যে যখন প্রেম হয়, ভালোবাসা হয়, যৌন সঙ্গম হয়, তো ওই দৃশ্য খুব বেহায়াপনার সাথে তারা করে, নিকৃষ্ট প্রাণীগুলো করে। মানে তাদের বিনোদন, তাদের আনন্দ, ওই দৃশ্য দেখে মানুষ মুখ ফিরিয়ে নেয়। কিছু কিছু মানুষ লাঠি নিয়ে তেড়ে আসে তাদের এই আনন্দ ফুর্তি বন্ধ করার জন্য। তদ্রূপ মানুষ যখন পচে যায় এবং পচা মানুষগুলো যখন এ সমাজে উল্লাস করে, আনন্দ করে, তখন ওই সকল নিকৃষ্ট প্রাণীর যে আনন্দ ফুর্তির যে অশ্লীলতা, বিভৎসতা, নির্লজ্জতা, বেহায়াপনা, তার চাইতেও পচা মানুষদের আনন্দ ফুর্তি, বেহায়াপনা এই সমাজে আরো বেশি বিরক্তির সৃষ্টি করে। মানুষ মুখ ফিরিয়ে থাকে, তাদের বিনোদন দেখে না, আনন্দ দেখে না, আর যখনই সুযোগ পায় দূর থেকে ঢিল মারে। এই গেল এক। দুই নম্বর হলো নিকৃষ্ট প্রাণীরা যখন রাস্তায় ঝগড়া এবং বিবাদ করে, কামড়াকামড়ি করে, গালাগালি করে, একে অপরের সঙ্গে তেড়ে আসে, তখন সেখানে কোনো সভ্য মানুষ, বিবেকবান মানুষ ধারে কাছে যায় না, নিরাপদ দূরত্বে চলে যায়। এর কারণ হলো এই অসভ্য প্রাণীগুলো, নিচু জাতের প্রাণীগুলো যখন ঝগড়াঝাটি করে কাণ্ড জ্ঞান হারিয়ে তারা পারে না, এখনো কোনো কুকর্ম নাই। কোনো মানুষ যদি তাদেরকে ফিরাতে যায়, দুই পক্ষে এসেই তাদেরকে কামড়ায়। এই জন্য কোনো মানুষ কখনই এরকম দ্বন্দ্ব এবং ফ্যাসাদে যারা জড়িত, নিকৃষ্ট প্রাণী, তাদের দ্বন্দ্ব ফ্যাসাদ বন্ধ করতে যায় না। দ্বিতীয়ত,
যদি সুযোগ পায়, দেখা গেল যে এই দ্বন্দ্ব সংঘাত একেবারে মানুষের ঘাড়ের উপর চড়ে আসছে, তখন মানুষ সংঘবদ্ধভাবে অস্ত্র নিয়ে শস্ত্র নিয়ে এই যারা দ্বন্দ্ব সংঘাত করে তাদের কারো পক্ষ অবলম্বন করে না, দুই পক্ষকে পিটায়, পিটিয়ে একদম তছনছ করে রক্তাক্ত করে ছেড়ে দেয়। তো এই যে প্রকৃতি থেকে আমাদের যে শিক্ষা, প্রকৃতিতে যা হয় সেই শিক্ষা যদি আপনি মানব সমাজে দেখেন, এখানেও কিন্তু একই অবস্থা। যখন একই গোত্রের মধ্যে, একই পরিবারের মধ্যে এরকম মারামারি কাটাকাটি হয়, মানুষ সেখান থেকে নিরাপদ দূরত্বে থাকে। যদি মানুষ সুযোগ পায়, দুই পক্ষকেই মারধর করে এবং দুই পক্ষকেই মানে তাদের কল্যাণ হোক এরকম কিছু করে না, দুই পক্ষকে ক্ষতিগ্রস্ত করে ফেলে সাধারণ মানুষ। তো এই যে প্রকৃতির যে এই যে নিয়ম এবং কানুন, সেই কানুনের প্রেক্ষিতে এই যে বর্তমান চলমান সময়টিতে একটা ডামি নির্বাচন গেল এবং সেই ডামি নির্বাচনের পথ ধরে আবার একটা উপজেলা নির্বাচন হলো। সেই উপজেলা নির্বাচনে, ডামি নির্বাচনে যে সকল মানে জাতীয় সংসদের ডামি নির্বাচন বলতে বিএনপি যেটিকে আখ্যা দিচ্ছে, সেই ডামি নির্বাচনের আদলে এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে ডামি নির্বাচনে যে রেকর্ড হয়েছে, সেই রেকর্ডকে অচিরেই এই নির্বাচনের ফলাফল ভেঙে ফেলবে এবং একটি নতুন কলঙ্কজনক, ঘৃণিত, নিন্দিত এবং বিভৎস অনেকগুলো রেকর্ড বাংলাদেশের এই রাজনীতিতে তৈরি হতে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।